যেটুকুনি খরচা ওইটুকুনি আমি তোলার চেষ্টা করেছি। তোমরা পূজার শরীরের কন্ডিশন একদমই ভালো না, আমার জন্য ওরা কষ্ট ভোগ করছে। সেটা আমি তো অ্যানেস্থেসিয়া যেটা আছে ওটা একটুখানি পরিমাণটা বেশি দিতে হবে। তোমার অনেকেই আছেন যারা বলছেন যে এই হয়নি ওই হয়নি, কিন্তু তাদের করবেন। স্বাস্থ্যসাথী কার্ড এখানে হবে না, কেন কি স্বাস্থ্যসাথী কার্ডে এখানে করতে চাইছে না একটাই কারণে, ডাক্তারবাবু আমাদেরকে বাঁচতে হবে, উঠে চলতে হবে। আর কালকে হসপিটালে গিয়ে একটা ইঞ্জেকশন ওকে দিয়েছে। কিন্তু আমার হেল্প চাওয়া ছাড়া মানুষের কাছে আর রাস্তা নেই। যদি কোনো পয়েন্টগুলো আমাকে পূজা দেখিয়েছে যে দেখো সবাই আমাদেরকে বলছে কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য, হয়ে যাবে। যদি ওকে আমি ভর্তি করি, এবার মানিকে খুব টেনশনের মধ্যে রয়েছি। পূজার কষ্টটা একদম দেখা যাচ্ছে না। সত্যি কথা বলতে জানি না আমরা কবে ভালো মতনভাবে সুস্থ হয়ে জীবনটা সংসারটা গোছাবো, কী করবো। অনেকেই আছেন যারা বলছেন যে এই হয়নি ওই হয়নি, কিন্তু তাদের জন্য আমার থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তারা বলে যান আপনারা, আপনাদের বলাটাও আমাদের কাছে একটা লড়াইয়ের জায়গা হয়ে উঠে দাঁড়িয়েছে। আমাদেরকে বাঁচতে হবে, উঠে চলতে হবে। আজকে আমাকে হয়তো তোমরা অনেকেই দেখছো আমি ভিডিওটা কেন বানাচ্ছি। কালকেও আমিও ভিডিওটা বানিয়েছিলাম। কাল তোমরা অনেকটা ভালো কমেন্ট দিয়েছো, ভালোবাসা দিয়েছো আমাদেরকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে পূজার শরীরের কন্ডিশন একদমই ভালো না। কালকে আমি ওকে হসপিটালে নিয়ে গেছিলাম রান্নাবান্না, যেটা তোমরা দেখেছো ভিডিওতে। কালকে হসপিটালে গিয়ে একটা ইঞ্জেকশন ওকে দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথাটা তো হয়তো কমেছে, কিন্তু তারপরে যেই ওষুধগুলো মেডিসিনগুলো আমি প্রাইভেট ডাক্তার আসার কথা প্রাইভেট ডাক্তার দেখালাম, আমাদের এখানে প্রাইভেটে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়ে মেডিসিন অনেকগুলো টেস্ট দিয়েছে। প্রথম কথা হচ্ছে টেস্ট অনেকগুলো করতে হবে, সেগুলো ওনার এখানে হবে না। ওটা আমাকে শ্রীরামপুর বা অন্য জায়গা থেকে, যে কোনো ভালো জায়গা থেকে, ডায়াগনস্টিক সেন্টার থেকে ওখানে আমাকে করাতে হবে। তো টেস্টগুলো আমাকে করাতে হবে। আর যে মেডিসিনগুলো দিয়েছে তার মধ্যে ব্যথার ওষুধ দিয়েছে, ডটিন বলে একটা ব্যথার ওষুধ দিয়েছে। ওই ওষুধটা আমি খাইয়েছি ওকে। ওষুধটা খাওয়ার পরে ব্যথা আমার কপালের এই পজিশনটা করে ব্যথাটা আরম্ভ হয়ে গেছে। তো আমি বললাম যে ওকে যে দেখো ব্যথা, তাহলে ওষুধ এখন আর খেও না। তো আজকে আমি আবার ওকে হসপিটালে নিয়ে যাব। কালকে আমি যে হসপিটালে গেছিলাম ওরা আমাকে ভর্তি লিখে দিয়েছিল, ঠিক আছে। আমি বললাম যে ভর্তি এখন আমি করতে পারবো না, কেন কি আমার বাড়িতে সেরকমভাবে দেখার কেউ নেই। প্রথম কথা হচ্ছে আমার মেয়েকে নিয়ে একা থাকতে হয়, আর কেউ নেই। যে আমার মা ছোটোবেলায় মারা গেছে, পূজার শাশুড়ি নেই, আমার বাবা অনেক বয়স্ক মানুষ, বাবা সামলে রাখতে পারবে না, বাবা দেখতেও পারবে না। আর সত্যি কথা বলতে বাড়িতে আমরা এই তিনজনই আছি, ঠিক আছে। বাবা তো থাকে না সেরকমভাবে বাড়িতে, আর বাবা দেখতে পারবে না, প্রথম কথা। তো দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের পরীক্ষা চলছে। এবার মানির যে পরীক্ষাটা হচ্ছে ওটা মিস হয়ে যাবে যদি ওকে আমি ভর্তি করি। এবার মানিকে ঘুম পাড়ানো পাড়ানো ওগুলো পরের ব্যাপার, ওগুলো আমি ধরছি না। কিন্তু এখন পরীক্ষাটা যতক্ষণ না শেষ হচ্ছে, ছুটিতে পড়ছে, ততক্ষণ আমি ওখানে ভর্তি রাখতে পারবো না। আর ভর্তি করাতে পরের কথা, ওই হসপিটালে অপারেশনটা হবে না, ভর্তি করবে শুধুমাত্র পেটে ব্যথার জন্য। বললাম ডাক্তারবাবু তাহলে আপনি একটা ইঞ্জেকশন দিয়ে দিন বা কিছু দিয়ে দিন যেটাতে ওর পেটে ব্যথাটা কমে যায়। আমি এটাই ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করলাম। তো ডাক্তারবাবু শুনে বললো যে হ্যাঁ তাহলে আর তোমরা কী করবে, তাহলে একটা ওষুধ মেডিসিন দিয়ে দিচ্ছি, ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি, ওইটা তোমরা নিয়ে নাও। হ্যাঁ নিয়ে তোমরা তাহলে পরবর্তীকালে তুমি যে তোমার সদর হসপিটাল আছে তুমি তাহলে দেখিয়ে নিও। তাহলে ওই ইঞ্জেকশানটা দিয়ে চলে এলাম। আসার পথে পূজাকে বললাম যে চলো তাহলে প্রাইভেট ডাক্তার একবার দেখিয়ে নিই। প্রাইভেট ডাক্তার দেখিয়ে যা তোমাদেরকে বললাম তাই দিয়েছে। এবার ওষুধ আপাতত বন্ধ করে রেখেছি, একটা সকালবেলা আজকে দিয়েছিলাম, কিন্তু ওষুধটা খাওয়ার পরে ওর মাথা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। আমি বললাম তাহলে একটুখানি ঘুমোলে তোমার হয়তো কপালে মাথা ব্যথাটা ছাড়বে। তো ওকে একটুখানি রেস্ট করছো, ঘুমোচ্ছো, ততক্ষণ আমি তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। আমি যাবো একটুখানি পরে, মানি স্কুলে ছুটি হয়ে যাবে, মানিকে নিয়ে আসতে যাবো। নিয়ে এসে মানিকে একটুখানি খাইয়ে দাইয়ে ওকে একটুখানি হালকা ফুলকা খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি সদর হসপিটালে যাব। গিয়ে ওখানে ডাক্তারবাবুকে পুরোটাই বলবো। যদি ডাক্তারবাবু ভর্তি লিখে নেয়, যদি অপারেশন করতে পারে, তাহলে আমি অবশ্যই এখানে করিয়ে নেবো। তাহলে যদি হয়, যদি ওটা প্রবলেমটা সলভ হয়ে যায়, ডাক্তারবাবু যদি বুঝতে পারে, কেন কি ও অলরেডি একটা ক্যান্সার পেশেন্ট, ঠিক আছে। তো এইখানে দেখবে কি না, এখানে সেই জিনিসগুলো ক্যান্সার পেশেন্টকে সেইভাবে অপারেশন করবে কি না, সেটা এখন ডাক্তারের সাথে কথা বলতে হবে, ডিসকাস করতে হবে। সবটাই তোমাদেরকে জানাবো, সবটাই তোমাদেরকে আপডেটটা দিতে থাকবো। আমি এখন দেবো, কেন কি ও যেহেতু কথা বলতে একদমই পারছে না। ভিডিওর মধ্যে হয়তো কোনো ভিডিওতে থাকবে, কোনো ভিডিওতে থাকবে না। কেন কি
ওর শরীরের কন্ডিশন সেভাবে, ও কথা বলতে পারছে না, এবার ওকে ভিডিওর মধ্যে আমি দেখি কী করব। সেই জন্য আমি ওকে আর প্রত্যেকটা ভিডিও, এবার হসপিটালে ভর্তি হলে ওখানে তো আর ভিডিও হবে না, তখন আমাকেই দিতে হবে। তো তোমাদেরকে আপডেটটা এই কারণেই দেবো, কারণ অনেক অনেক তোমরা যারা অনেকেরা রয়েছো তারা প্রতিনিয়ত পূজার খোঁজ নিয়ে যাচ্ছ, পূজার কেমন আছে, কি করছে না করছে, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখছো, ফলো করছো, তাদের জন্য একমাত্র। এবং যারা আমাদের নিউ ফলোয়ার রয়েছে, তারা আমাদেরকে ফলো করছো, তাদের জন্য, সবার জন্যই পূজার আপডেটটা আমি দেবো। কেন কি ওটা দেওয়াটা খুব দরকার। কারণ সবারই মনের মধ্যে একটা টেনশান থাকে যে সবাই আশীর্বাদ দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, সেরকম টেনশানটাও সবার মধ্যেই আছে। তো সেই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে আমি ভিডিওটা দিই। কেন কি ও এখন পারছে না, আর আমি সত্যি কথা বলতে আমি কাজে যেতে পারছি না, এটা একদম মানে বাস্তব। আমার কাজটা আমি কলকাতাতে করি, যারা তোমরা জানো না, আমি র্যাপিডোতে কাজ করি কলকাতায়। এখন র্যাপিডোতে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছে। কেন কি ওখানে এখন কমার্শিয়াল নাম্বার প্লেট করে দিয়েছে, কমার্শিয়াল নাম্বার প্লেট করতে হবে, না হলে হবে না। আমার যেহেতু লোনের গাড়ি, আমার কমার্শিয়াল নাম্বার প্লেট এখন হবে না। এবার লোন যতক্ষণ না শোধ করবো ততক্ষণ আমার কমার্শিয়াল নাম্বার প্লেট আমি করতে পারবো না। এটা তো প্রথমত গেল। দ্বিতীয়ত আমাকে কলকাতায় এখান থেকে যেতে হবে গাড়ি চালিয়ে। আমি যদি চলে যাই তাহলে এদেরকে কে দেখবে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে আমার, মানে এখন আমাদের সংসারে ছেড়ে, মানে আমি যদি ওদেরকে রেখে চলে যাই তাহলে পূজা রান্না বান্না করতে তো পারবে না। রান্না নয় আমি করে গেলাম, কিন্তু ওর যে পেটে ব্যথাটা হচ্ছে, যে পেটে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা তো কাউকে তো থাকতে হবে ওর পাশে, মানিকে দেখার জন্য, এর জন্য। সেই জন্য আমি রয়েছি, আমি ভিডিওটা দিচ্ছি। কেন কি ভিডিওটা না দিলে তোমরা জানতে পারবে না, সেই জন্য তোমাদের জানার জন্যই আমি ভিডিওটা করছি। আর প্রাইভেট ডাক্তার যেখানে দেখিয়েছিলাম সেখানে ডাক্তারবাবু একটা কথা বললো, সেটা আমার জানা ছিল না। সেটা বললো গিয়ে, ও যেহেতু ক্যান্সার পেশেন্ট, ওর মানে আগে ওর যেহেতু কেমোথেরাপি হয়েছে, ওখানে মানে অপারেশন হয়েছে, এতগুলো অপারেশন, ওর সার্জারি হয়েছে, দুটো অলরেডি সিজার, তারপরে অপারেশন হয়েছে দুবার, মানে 4টে অপারেশন হয়ে গেছে, 2টো সিজার আর 2টো এমনি অপারেশন হয়ে গেছে। এটা হতে চলেছে গিয়ে 5 নম্বর অপারেশন, ঠিক আছে। তো ডাক্তারবাবু বললো যে তুমি যেহেতু অলরেডি ক্যান্সার পেশেন্ট, তো তোমাকে হয়তো অ্যানেস্থেসিয়া যেটা আছে ওটা একটুখানি পরিমাণটা বেশি দিতে হবে, তোমার যেহেতু মানে ব্যাপারটা আলাদা। এখানে ডাক্তার বলছে, এবার আমি বলবো না যে কোনো ডাক্তারের ওপর আমরা কোনোদিনও যেতে পারি না, কোনো মানুষই যেতে পারি না, কারণ ডাক্তারবাবুদের এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি। কিন্তু ব্যাপারটা কোথাও একটা যেন আমি আটকে যাচ্ছি, মানে অ্যামাউন্টটা এমন বলে দিচ্ছে, মানে এতটা বেশি বলে দিচ্ছে, আমাদের পক্ষে দেওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে, অ্যামাউন্টটা এতটা পরিমাণে বলে দিচ্ছে। তো ডাক্তারবাবুকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে ডাক্তারবাবু যদি পারেন তো একটুখানি কম করবেন। স্বাস্থ্যসাথী কার্ড এখানে হবে না, কেন কি স্বাস্থ্যসাথী কার্ডে এখানে করতে চাইছে না একটাই কারণে, ডাক্তারবাবুদের চার্জেসগুলো আসে না, এই কারণে ওনারা স্বাস্থ্যসাথী কার্ডে করতে চাইছে না। কারণ কি আমি ডাক্তারবাবুর সাথে বেশি কথা মানে বেশি রিকোয়েস্ট করতে পারবো না, কেন কি উনি একটা এত বড় সিনিয়র একটা পার্সন, তাকে বেশি রিকোয়েস্ট আমি করতে পারবো না। তো ডাক্তারবাবু এমার্জেন্সির জন্য নাম্বার আমাকে প্রাইভেট ডাক্তারবাবু দিয়ে রেখেছেন, তো অবশ্যই আমি ওনার সাথে এমার্জেন্সি হলে যোগাযোগ করব। আজকে তো যাচ্ছে, আমি হসপিটালে গিয়ে আমি দেখি কি করা যায়, কতটা কী করা যায় কাজের। তো আমার হচ্ছে কাজটা টোটালি আমার এখন বন্ধ হয়ে গেছে, এখন আমি করতে একদমই পারছি না। আর এখানে লোকালের মধ্যে যে কোনো কাজ করবো সেই জিনিসটা আমার কোনো এখন পাচ্ছি না খুঁজে। এই সিচুয়েশানে মানে বর্তমানে দাঁড়িয়ে আমি লোকালে কোনো কাজ পাচ্ছি না যে আমি ওদেরকেও দেখতে পারবো, একটু টুক করে কাজ করে চলে আসবো বা কিছু, সেটাও করতে পারছি না। তো আমি যেই লাইনটায় রয়েছি 4-5 বছর, 5-6 বছর ধরে ওই লাইনটাতেই আমি করে আসছি, তো ওই লাইনটাই আমি করি, বাইক ট্যাক্সির কাজ করি। আগে করতাম জোম্যাটো ডেলিভারি, ভেলোরে যখন ছিলাম তখন আমি ওখানে জোম্যাটোতে ডেলিভারি করে আমি আমার যে যাবতীয় যেটুকুনি খরচা ওইটুকুনি আমি তোলার চেষ্টা করেছি। তোমরা যারা আমাদের পুরনো ফলোয়ার আছো তারা তোমরা জানোই যে আমি ওখানে কাজবাজ করে আমি বউকে দেখেছি, সেটা তোমরা জানো কম বেশি। এমন কি হয়েছে, পূজাকে কেমো দিয়ে আমি ডেলিভারি করতে গেছি, সেখানে পূজাকে নিয়ে গেছি। কেন কি পূজা মানে বাড়িতে বমি করছিল, রুমের ভেতর বমি করছিল। এবার ওকে দেখবে কে, আর আমাকে কাজেও যেতে হবে প্লাস, এবং এমনকি ওকে দেখতেও হবে। এরকম সিচুয়েশানে দাঁড়িয়ে আমি ওকে নিয়েই ডেলিভারি করতে গেছিলাম, মানিকে নিয়ে যেতাম, দিয়ে ওখানে ডেলিভারি করতাম। এতটা মানে স্ট্রাগল আমার জন্য, শুধুমাত্র দোষটা আমার জন্য। আজকে এই জন্য আমার জন্য ওরা কষ্ট ভোগ করছে, সেটা আমি ওদেরকে সবসময় বলি, কিন্তু পূজা বলে যে না তোমার কোনো দোষ নেই, আমার কপালটাই এরকম, আমার কপালে এরকমই আছে, এটাই লেখা রয়েছে। তো জানি না কি হবে। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর ভালোবাসা দিও। হ্যাঁ,
কালকে ভিডিওতে বলেছিলাম যে প্রেসার কুকারের ব্যাপারটা, প্রেসার কুকারে কি মানে সে গুণটা আছে কিনা। তো অনেকেই বলেছো যে প্রেসার কুকারে সেদ্ধ করবে, কোনো অসুবিধা নেই। কেউ বলছে যে গুণ নষ্ট হয়ে যায়। তো আমি এখন আপাতত প্রেসার কুকারেই মানে সেদ্ধ সব কিছু করছি, দেখছি, চেষ্টা করব যেগুলো মানে একদমই মানে শক্ত নয়, যেই খাবার কড়াইতে দিলে সেদ্ধ হয়ে যায়, সেগুলো আমি চেষ্টা করব কড়াইতেই করার। বয়েল হচ্ছে না সেইগুলো চেষ্টা করব প্রেসার কুকারে করার। মেন কথা হচ্ছে পূজা একটুখানি গ্যাস সেভ করে রান্না করতে বেশি ভালোবাসে। একটা গ্যাস আমাদের 2-3 মাস আরামসে চলে যায়। তো ও বেশিরভাগটাই মানে একটুখানি প্রেসার কুকারে করার চেষ্টা করে। তো আমাকে ওই জন্য আমাকে বলে দিয়েছিল হালকা পাতলা যে তুমি প্রেসার কুকারে করবে, তাহলে একটুখানি গ্যাসটা সেভ হবে। তো আমি সেই জন্য আমি আর কি প্রেসার কুকারে করছি। আর ভিডিও দিতে আমাদেরকে হবেই, কেন কি আপডেটটা দেওয়াটা খুব জরুরি। অনেকেরাই আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, যারা আমাদের ফলোয়াররা রয়েছেন অনেকেই ভালোবাসেন আমাদেরকে। তো আমাদের অবশ্যই তোমরা সাপোর্ট করে যাবে। আর পূজাকে আমি যতটা পারবো, আমি যতটা আমার মানে কর্তব্য দেওয়া, যতটা মানে দেওয়ার বেশ দেওয়ার, ততটা আমি দিয়ে যাবো। ওটা আমার দিক থেকে কোনো রকম কমতি হবে না। আমি যতটা পারবো ওর জন্য আমি যতটা, এটা তো প্রত্যেকটা হাজব্যান্ডের কর্তব্য না, প্রত্যেকটা মানে। কিন্তু আমি নিজেকে দোষী মনে করি এই কারণেই, কেন কি আমি যদি নিজের জায়গাটা আমি যদি আরও ভালো মতনভাবে আগে ডেভেলপমেন্ট করতে পারতাম, তাহলে হয়তো আমার, কিন্তু কপাল একটাই জিনিস, মানে ওর যেই শরীরে যে রোগটা দিয়ে দিয়েছে, এটার যে অ্যামাউন্ট, ওটা অনেকটাই আমার ওই দিকে চলে গেছে। আমি প্রচণ্ড পরিমাণে ধার দেনায় জড়িয়ে পড়েছি, যেই কারণে আমি আর এগোতে পারছি না জিনিসগুলোতে, আমি ট্যাকেল করে এগোতে পারছি না। একটার পর একটা লেগেই রয়েছে, একটার পর একটা লেগে রয়েছে। এটা ঠিক করবো, এটা অপারেশন করানো হবে, তারপরে আবার কি হবে ভগবান জানে। তো এই জিনিসগুলোকে মানে ভবিষ্যৎ কেউ দেখেনি। মেন কথা হচ্ছে ভবিষ্যতে তো আমি দেখছি না যে আগে পরবর্তীকালে এই যে ক্যান্সার থেকেও রিকভারি যেটুকুনি হয়েছিল, হওয়ার পরে আবার যে এই জিনিসগুলো হবে, পেটের যে সমস্যা প্রবলেমগুলো হচ্ছে, তো সেইগুলো তো মানে আমি মানে বলতে পারছি না, সব কিছু প্রবলেমগুলো বলতে পারছি না ভিডিওর মধ্যে। তো সেই সব প্রবলেমগুলো যেগুলো হচ্ছে, তো এগুলোকে তো করতে হবে, এগুলোকে ট্যাকেল করতে হবে আমাকে। তো সেই জিনিসগুলো আমি করতে পারছি না। সব কিছুতে প্রবলেমটা হয়ে যাচ্ছে একটা দিকে, আমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট কেউ নেই, কেউ আমাকে সাপোর্ট করার নেই। বাবার সত্যি কথা বলতে আমার বাবা নিজেই মানে একটা মানে কী বলবো, বয়স্ক সিনিয়র সিটিজেন পার্সন। তো ওনার অন্য জায়গায় কাজ করে টাকা দেওয়ার ওনার মতন, আর আমি যেই বয়সে আছি, আমার এজেটে, আমি বাবার কাছে দুটো টাকা চাইতেও পারবো না, কেন কি আমার উচিত না করাটা। আমি এবার কি করতে পারি আমি বলো না। এবার আমি একটা জিনিসই করতে পারি, ভিডিও করে আমি তোমাদের থেকে হেল্প চাইতে পারি, এছাড়া আমি আর কিছুই করতে পারবো না। কি আমার হেল্প চাওয়া ছাড়া মানুষের কাছে আর রাস্তা নেই। যদি কোনো জায়গায় ভালো জায়গাতে, অনেকেই বলেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য, অনেকে কমেন্টগুলো করেছে, হ্যাঁ অবশ্যই যাব, মায়ের কাছে কেন যাব না। মা তো সব উপর থেকে দেখতেই পাচ্ছে না, মা তো সবার জন্যই আছে। মাকে মন থেকে আপাতত ডাকছি, এখন যেতে পারছি না, যতক্ষণ না ওর অপারেশনটা করছি ততক্ষণ আমি যেতে পারছি না। অবশ্যই মায়ের কাছে যাব। অনেক দিদিরা, অনেক আন্টিরা বলেছেন, কমেন্টগুলো আমাকে পূজা দেখিয়েছে যে দেখো সবাই আমাদেরকে বলছে কৃষ্ণকালী মায়ের কাছে যাওয়ার জন্য। আমি বললাম যে দেখো, মাকে এখন আপাতত মন থেকে ডাকি আমরা, মা নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসা দেবে। আশীর্বাদটা হচ্ছে আমার আগে, তোমরা আশীর্বাদটা দিচ্ছ বলেই, ভালোবাসা দিচ্ছ বলেই পূজা কিন্তু সুস্থ আছে। আর এতটা যুদ্ধ, এতটা লড়াই করে এখনো পর্যন্ত বেঁচে আছে। কেন, ওর যেহেতু 4 স্টেজ ক্যান্সার হয়ে গেছিলো না, তো এইটার দিক থেকে রিকভারি হওয়াটা একটা মানে রিকভারি হয়ে আসাটাও একটা কিন্তু বড় একটা ব্যাপার। তো ওকে সেটা আমি কোনোদিনও বলিনি, ওকে বলতাম যে এটা তোমার নর্মাল ব্যাপার, এটাকে এতটা না মানে সিরিয়াসভাবে নিও না। যত রোগটাকে সিরিয়াসভাবে নেবে, তত কিন্তু তুমি আরও রোগে জড়িয়ে পড়বে। তো যেটা হচ্ছে গিয়ে, আর একটা কথা কি, পূজারও কিছু দোষ আছে, জল কম খায়, প্রচণ্ড পরিমাণে জল কম খায়। ওকে মানে এত বোঝাই, কিন্তু জলটা একদমই খেতে যায় না। জল যেখানে 4 লিটার খাওয়ার কথা, সেখানে 2.5 লিটার জল খাবে। এখন গরমকাল 2.5-3 লিটার জল খেলে হয়? তোমরাই বলো, মিনিমাম তো 4 লিটার জল খাওয়া দরকার। তো সেই জিনিসগুলো তো শোনে না, তাহলে আমি কী করবো বলো। কিছু কথা তো শোনে, কিন্তু কিছু কথা আবার শোনেও না।
আমি বলি যে তোমাকে কাজ করতে হবে না, ঘরের যাবতীয় কাজ আমি করে দেবো, তাও ও এটা করবে ওটা করবে না। ওকে বারণ করি যে করো না, কাজ করো না, আমি করে দিচ্ছি। যাই, এবার মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকে আনতে যাই, পরে আবার নেক্সট ভিডিওতে আমি সবটাই তোমাদেরকে আপডেটটা দেবো। দেখি এবার হসপিটালে যাব, যাই, মানিকে নিয়ে আসতে যাবো। টাইম হয়ে গেছে 9:10, এখন মানি ছুটি হয়ে গেছে। এবার আমি যাব, মানিকে নিয়ে আসবো, এসে স্নান করে খাইয়ে দাইয়ে ওদেরকে তারপরে আমি বেরিয়ে যাবো হসপিটাল। তারপরে তোমাদেরকে আমি আপডেট দেবো কী করবো না করবো। ঠিক আছে।